ভোগপণ্যের বড় বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে রমজান ঘিরে বেড়েছে আমদানি, সংকট বা দাম বৃদ্ধির সুযোগ নেই, দাবি ব্যবসায়ীদের। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়োগে স্বজনপ্রীতি সহ নানা অনিয়মের অভিযোগ। দুদকের অভিযান, কর্তৃপক্ষের দাবি মানা হয়েছে ইউজিসির নির্দেশনা। ময়মনসিংহে আবাদি জমিতে ২৫০ শতাধিক অবৈধ ইটভাটা, প্রভাবশালী মহলের ছত্রছায়া আর প্রশাসনকে ম্যানেজ করে চলছে পরিবেশ বিনাশী যজ্ঞ। এবং রাজবাড়ী ও ঝিনাইদহে মিলছে না জলাতঙ্কের ভ্যাকসিন, ভোগান্তিতে রোগী সরবরাহ নিশ্চিতের দাবি। দেশের ভোগপণ্যের প্রধান পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে রমজানকে সামনে রেখে আমদানি বাড়িয়েছেন ব্যবসায়ীরা। আমদানিকারকরা বলছেন, যে হারে পণ্য আমদানি হচ্ছে তাতে সংকট বা দাম বৃদ্ধির সুযোগ নেই। এক মাস পরেই শুরু রমজান মাস, এরই মধ্যে আমদানি বেড়েছে ছোলা, চিনি, খেজুর, তেলসহ বিভিন্ন ভোগ্যপণ্যের। ২০২৪ সালের ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত রমজানের আগে ছোলা, চিনি, খেজুর ও বিভিন্ন ডালসহ নানা ভোগ্যপণ্য আমদানি হয়েছিল ১০,২৮,০০০ টনের মতো। আর এবার অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে সেসব পণ্য আমদানি হয়েছে প্রায় ৯ লাখ টন। জানুয়ারিতে এই পরিমাণ আরও বাড়বে। আমদানি অন প্রসেসে বিশেষ করে খেজুরটা আমদানি হচ্ছে, শুল্ক হারটা কমানো হয়েছে, সেটা একটা বিষয়। এখন যে ট্রেন্ডটা যেটা দেখা যাচ্ছে এই বছরে, তাতে মনে হচ্ছে যে গত অর্থ বছরে রমজানের সময় যেটা হয়েছিল আমদানি, তার তুলনায় হয়তো বেড়ে যাবে। চট্টগ্রাম সমুদ্র বন্দরের উদ্ভিদ সংঘ নিরোধ কেন্দ্রের পক্ষ থেকে আমদানির পথে রয়েছে বিভিন্ন ভোগ্যপণ্য। পর্যাপ্ত পরিমাণে আইপি দেওয়া আছে এবং আমদানিকারকরা স্বাভাবিকভাবে আমদানি করতেছে এবং আশা করি যে রমজান শুরু হওয়ার আগেই সমস্ত পণ্য আমদানি হয়ে যাবে। রমজানে সংকট বা দাম বাড়ার সুযোগ নেই বলে জানান ব্যবসায়ীরা। এই মুহূর্তে রমজান ভিত্তিক পণ্যের সেলটা বেশি, ডিমান্ডের তুলনায় সাপ্লাই অনেক সময় বেড়ে যাচ্ছে, কম্পিটিশনটা আরও বেশি হবে এবং পণ্যের দাম হাতের নাগালে থাকবে। দ্রব্যমূল্যের বাজার স্থিতিশীল রাখতে তদারকি জোরদার করার পরামর্শ সংশ্লিষ্টদের। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। গেল ১৫ মাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ হয়েছে ৩০০-র বেশি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর। তবে এসব নিয়োগে স্বজনপ্রীতি সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এসব তদন্তে অভিযান চালিয়েছে দুদক। যদিও বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, ইউজিসির নির্দেশনা মেনেই দেয়া হয়েছে এসব নিয়োগ। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন পদ্ধতিতে শুরু হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়া। তবে এই প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠেছে প্রশাসনের বিরুদ্ধে। বিজ্ঞপ্তির বাইরে নিয়োগ, কখনো দলীয় বিবেচনা, আবার কখনো স্বজনপ্রীতি করে দেয়া হয়েছে এসব নিয়োগ। এ নিয়ে তীব্র ক্ষোভ রয়েছে শিক্ষার্থীদের মধ্যে। আমরা প্রশাসনের বিরোধিতা করতেছি না, আমরা শুধু চাই যে প্রশাসনের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে, প্রশাসন যেন সেই অভিযোগগুলো নিষ্পত্তি করে। একটা দলকে প্রায়োরিটি দিয়ে, একটা দলকে কেন্দ্র করে তারা প্রশাসন বিভিন্ন সেক্টরে তারা নিয়োগ দিচ্ছে। আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে তারা স্বজনপ্রীতি করছে। সবশেষ ৫৬৫তম সিন্ডিকেটে উপাচার্য অধ্যাপক শামীম উদ্দিন খানের মেয়ে মাহিরা শামীম ফিন্যান্স বিভাগে প্রভাষক পদে নিয়োগ পান। অন্যদিকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক সাইফুল ইসলামের ভাইকে বিশ্ববিদ্যালয় কলেজে অধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়, যা নিয়ে তোলপাড় হয়। তবে স্বজনপ্রীতির অভিযোগ অস্বীকার করেছে প্রশাসন। যারা লিখিত, মৌখিক এবং প্রেজেন্টেশন এসব ভালো করে মোট নাম্বারে এগিয়েছে তারাই নিয়োগ পেয়েছে। এখানে কোনো ধরনের স্বজনপ্রীতি হয়েছে আমি মনে করি না। ১০০% এটা মিথ্যা। এদিকে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম খতিয়ে দেখতে বুধবার অভিযান চালায় দুদক। রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখব যে তারা নিয়োগ প্রক্রিয়াটা তাদের বৈধ ছিল কিনা, বা আমরা লিখিত এবং মৌখিক পরীক্ষার নাম্বারটা পাইনি, কারণ সেটা ইআইএসআর এর কাছে আছে। পরবর্তীতে আমরা সেই রেকর্ডপত্র চেয়ে আমরা বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দিতে পারব। গত ১৫ মাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৩ শতাধিক নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে। এসব নিয়োগের মধ্যে ৭৮ শিক্ষক, ১৬ কর্মকর্তা এবং বাকি পদগুলোতে কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে।
স্বল্প সময়ের ব্যবধানে এত লোকবল নিয়োগ নিয়ে উঠেছে প্রশ্ন। তবে প্রশাসনের দাবি ইউজিসির নির্দেশনা মেনেই নিয়োগ দেওয়া হয়েছে। চাহিদার ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাজ হচ্ছে নিয়োগগুলো কন্ডাক্ট করা, এবং ইউজিসির নির্দেশনা হচ্ছে যে অর্থ বছরের মধ্যে সেটা শেষ করা। কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াগুলো নিয়ে নানা ধরনের অপতথ্য এবং গুজব ছড়াচ্ছে। চাহিদা আছে 1300-1400 শিক্ষকের, বর্তমান শিক্ষক কাজ করে 1000 জন, আরো 300 জন শিক্ষক দরকার। আগামীতে স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ সম্পন্নের দাবি শিক্ষার্থীদের। ডিবিসি নিউজ ডেস্ক। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। প্রভাবশালী মহলের ছত্রছায়ায় প্রশাসনকে ম্যানেজ করে ময়মনসিংহ চলছে অবৈধ ইটভাটা। বন উজাড় করে কাঠ দিয়ে পোড়ানো হচ্ছে ইট। কালো ধোঁয়ায় দূষণে বিপর্যস্ত পরিবেশ, হুমকিতে জনস্বাস্থ্য, বাড়ছে রোগের প্রাদুর্ভাব। শুধু তাই নয়, প্রশাসনের নাকের ডগায় কাটা হচ্ছে আবাদি জমির মাটি। এতে উর্বরতা হারাচ্ছে কৃষি জমি, দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে দেশের কৃষি অর্থনীতি। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান হাসান রাব্বি। রাব্বি, নিয়ম নীতির তোয়াক্কা না করে অবৈধ ইটভাটা কিভাবে চলছে, আর এতে পরিবেশের ওপর কেমন প্রভাব পড়ছে, সব মিলিয়ে জানাবেন। সঞ্জিদা, আসলে ময়মনসিংহ জেলাতে 307টি ইটভাটা থাকলেও এর মধ্যে 276টি ইটভাটারই কোনো আসলে বৈধতা নেই, এমনটি আসলে আমরা তথ্য পেয়েছি পরিবেশ অধিদপ্তরের কাছ থেকে। পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে তারা বারংবার এ সকল অবৈধ ইটভাটার অনুকূলে আসলে নোটিশ করলেও খুব বেশি আসলে কাজে আসছে না। এবং স্থানীয়দের একটি অভিযোগ রয়েছে, স্থানীয়রা বলছেন যে প্রতি বছর ইটভাটা চালুর যে আগ মুহূর্ত, সেই আগ মুহূর্তে জেলা প্রশাসনের যে স্থানীয় এলআর ফান্ড রয়েছে, সেই এলআর ফান্ডে মোটা অঙ্কের টাকা দিয়ে আসলে এই ইটভাটাগুলোতে ইট পোড়ানো শুরু করা হয়, এবং যার কারণে খুব বেশি একটি অভিযানও পরিচালনা করা হয় না বলেও আসলে অভিযোগ স্থানীয়দের। আমরা পরিবেশ অধিদপ্তরের সাথে কথা বলেছি, পরিবেশ অধিদপ্তর বলেছে যে আসলে তাদের জনবল সংকট এবং একই সাথে আসলে তাদের কাছ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট না থাকার কারণে জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, র্যাব এবং পুলিশের ওপর তাদের আসলে নির্ভর করতে হয়, এবং সময় মতো এই নির্বাহী ম্যাজিস্ট্রেট না পাওয়ার কারণে বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের না পাওয়ার কারণে আসলে তাদের যে অভিযানগুলো রয়েছে সেই অভিযানগুলো নিয়মিত পরিচালনা করা যায় না বলেও আসলে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে সেটি হচ্ছে যে প্রতি বছরই নিয়ম করে এই অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান করা হয়, এবং অভিযান করা হলেও আসলে খুব বেশি কাজে আসছে না এই অভিযানগুলো। 276টি যে অবৈধ ইটভাটা রয়েছে, এই সবগুলো অবৈধ ইটভাটাই মূলত লোকালয়, স্কুল, কলেজ, মাদ্রাসা বা একেবারেই মহাসড়কের পাশে, এবং যার কারণে যে জমি রয়েছে আবাদি জমি, সেই আবাদি জমির টপসয়েল কাটা হচ্ছে, এবং সেই টপসয়েল কাটার কারণে কিন্তু উর্বরতা হারাচ্ছে কৃষি জমিগুলো, যার কারণে দীর্ঘমেয়াদী একটি ক্ষতির মধ্যে পড়ছে পরিবেশ এবং প্রতিবেশ। আমরা পরিবেশবাদী নেতাদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে আসলে যদি এখন এই মুহূর্তে এগুলো বন্ধ না করা সম্ভব হয় তাহলে কিন্তু দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে পড়বে এই ময়মনসিংহের পরিবেশ। এই ছিল সানজিদা আমার কাছে সবশেষ খবর। রাব্বি, ধন্যবাদ আপনাকে। ঝিনাইদহ সদর সহ কয়েকটি হাসপাতালে সরবরাহ নেই জলাতঙ্কের ভ্যাকসিন। এ নিয়ে বিস্তারিত জানাতে সদর হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার রহমান রকি। রকি, টিকা না দিতে পেরে রোগী ও তাদের স্বজনরা কি বলছেন, এছাড়া এ ব্যাপারে চিকিৎসকদের পরামর্শই বা কি জানাবেন? সঞ্জিতা, ধন্যবাদ আপনাকে। জলাতঙ্ক রোগ প্রতিরোধে যে অতীব প্রয়োজনীয় র্যাবিস ভ্যাকসিন রয়েছে, এই র্যাবিস ভ্যাকসিন সংকট কিন্তু তীব্র আকার ধারণ করেছে ঝিনাইদহ জেলা জুড়েই। গত 27 তারিখে 250 শয্যা সদর হাসপাতালে বিনামূল্যে ভ্যাকসিন সরবরাহ বন্ধ হয়ে যায়, এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কিন্তু তারও কয়েকদিন আগে থেকেই বিনামূল্যে ভ্যাকসিন সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে করে কিন্তু চরম ভোগান্তিতে পড়ে সেবা নিতে আসা রোগীরা। বিশেষ করে এই 27 তারিখের পর থেকে কিন্তু জেলার বেসরকারি যে ফার্মেসিগুলো রয়েছে, সেই ফার্মেসিগুলোতেও র্যাবিস ভ্যাকসিন সংকট তীব্র আকার ধারণ করে। ফলে অনেক ক্ষেত্রে রোগীরা কিন্তু পার্শ্ববর্তী জেলা কুষ্টিয়া, মাগুরা, সাতক্ষীরা, এমনকি খুলনা থেকে এবং যশোর থেকে র্যাবিস ভ্যাকসিন এনে তাদের শরীরে প্রয়োগ করছেন। এতে করে কিন্তু বিনামূল্যের ভ্যাকসিন যেমন রোগীরা পাচ্ছে না, তেমনি তাদের ভোগান্তিও কিন্তু তীব্র আকার ধারণ করেছে। তবে সহসাই আসলে রোগীদের যে র্যাবিস ভ্যাকসিনের যে সরবরাহের ভোগান্তি,
বিশেষ করে তারা যে পাচ্ছে না, এই সংকটটা কিন্তু সহসাই সমাধান হচ্ছে না বলতে হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন। তো এই সংকট বিষয়ে কথা বলতে আমাদের সাথে উপস্থিত আছেন ঝিনাইদহ 250 হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোস্তাফিজুর রহমান। আমরা একটু আপনার কাছে জানতে চাইব, আমাদেরকে একটু জানাবেন যে হঠাৎ করে আসলে কেন এই র্যাবিস ভ্যাকসিন সংকট দেখা দিল এবং কবে নাগাদ সর্বশেষ স্বাভাবিক হতে পারে, আপনারা এ ব্যাপারে কতটুকু ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন একটু জানাবেন। জি, ধন্যবাদ আপনাকে। আপনারা অবগত হলেন যে গত বছর 27 তারিখ থেকে অ্যান্টি রেবিস অর্থাৎ জলাতঙ্কের ভ্যাকসিন সরবরাহ অনেকটা বন্ধ হয়ে রয়েছে। আমাদের যে হসপিটালগুলো, আমরা এই অ্যান্টি রেবিস অর্থাৎ জলাতঙ্কের ভ্যাকসিনের সরবরাহ পাই হলো আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে। বেশ কিছুদিন যাবত স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানাচ্ছে যে ওনাদের স্টোরে তেমন মজুদ নাই, যার কারণে আমরা ওনাদের কাছ থেকে পাচ্ছি না। আমরা কয়েক দফায় আমরা চিঠি দিয়েছি, মোবাইলে যোগাযোগ করতেছি। সর্বশেষ গতকাল কথা হয়েছে, ওনারা বলেছিলেন টেন্ডার কমপ্লিট হয়ে গেছে, তাড়াতাড়ি এই ভ্যাকসিন আসবে। আশা করতেছি যে খুব কম সময়ের ভিতরে আমরা এই অ্যান্টি রেবিস ভ্যাকসিন পাবো। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আরেকজন চিকিৎসক উপস্থিত আছেন, এই হাসপাতালের বক্ষবাদী মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আশরাফুজ্জামান সজীব। আপনার কাছে একটু জানতে চাই, আসলে জলাতঙ্ক রোগটা কীভাবে সংক্রমিত হতে পারে এবং এই সংক্রমণের স্বাস্থ্য ঝুঁকি কত রয়েছে? জলাতঙ্ক ভাইরাস আসলে এটা মারাত্মক ঝুঁকিপূর্ণ একটা ভাইরাস। কারণ এটা হচ্ছে যে সাধারণত কুকুর বা বিড়াল বা শেয়াল বা বাদুড় যদি আমাদের কামড়ায়, তো কামড়ানোর জায়গায় ক্ষত থেকে তার লালার মাধ্যমে মূলত ভাইরাসটা শরীরের মধ্যে প্রবেশ করে। এবং এই ভাইরাসটা এত বেশি ঝুঁকিপূর্ণ কারণ হচ্ছে এটা যদি শরীরের মধ্যে ঢুকে, তাহলে এটা যদি ডিজিজ করে তাহলে 100% এটা মর্টালিটি রেট। তার মানে ভাইরাস শরীরের মধ্যে ঢুকলে অবশ্যই সেই রোগী মারা যাবে। তো সেক্ষেত্রে এটার ট্রিটমেন্ট যেটা, যে প্রথম কোনো জায়গায় যদি কামড়ায়, তা আমরা বলি ক্ষতস্থানকে প্রথমে সাবান পানি দিয়ে খুব সুন্দর ভালো মতো ধুয়ে ফেলতে হবে। জি, ধন্যবাদ আপনাকে। জি, এই চিকিৎসকটি যেমনটি বলছিলেন এবং হাসপাতাল তত্ত্বাবধায়ক বলছিলেন যে অতীব তাড়াতাড়ি হয়তো বা ভ্যাকসিন সংখ্যা কেটে যেতে পারে। রোগীদেরও কিন্তু প্রত্যাশা রয়েছে ভ্যাকসিন সরবরাহ যেন স্বাভাবিক হয় এবং তাদের ভোগান্তি কমে যায়। তো সঞ্জিতা, এই ছিল সর্বশেষ পরিস্থিতি। রকি, ধন্যবাদ আপনাকে। গাইবান্ধায় অবৈধভাবে সার পাচারের অভিযোগে 20 বস্তা সার জব্দ করেছে প্রশাসন। শনিবার রাতে কামারজানি হাট হয়ে জেলার বাইরে নেয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে এক ভ্যান চালককে হাতে নাতে আটক করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে খাজা মিয়া ডিয়ার পয়েন্ট থেকে কামারজানি হাট হয়ে জেলার বাইরে পাচার করা হয় সার। একই কায়দায় সার নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ভ্যান চালককে আটক করে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কৃষি বিভাগের কর্মকর্তারা। পরে অবৈধভাবে পরিবহন করা 20 বস্তা সার জব্দ করা হয়। জব্দ সার খোলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে। বাগেরহাটের চিতলমারীর কালশিরা রাজেন্দ্র স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে লাগামহীন দুর্নীতির অভিযোগ উঠেছে। ক্ষমতার অপব্যবহার করে কয়েক বছরে এই শিক্ষক পকেটে পুরেছেন প্রায় অর্ধ কোটি টাকা। তবে কোনো এক অদৃশ্য কারণে আটকে আছে তদন্ত। উল্টো যারা অভিযোগ করেছেন তারাই এখন বিপাকে। 2016 সালে কালশিরা রাজেন্দ্র স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ে যোগ দেন বিধানচন্দ্র ব্রহ্ম। পরে দায়িত্ব পান চিতলমারী উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের। ক্ষমতাসীন দলে পদ পেয়েই হয়ে ওঠেন বেপরোয়া। দলীয় প্রভাব খাটিয়ে বিদ্যালয়কে পরিণত করেন দুর্নীতির আখড়ায়। অনুদান, শিক্ষার্থীদের উপবৃত্তির টাকাসহ নানা প্রকল্পের অর্থ উন্নয়নে ব্যয় না করে ভরেন নিজের পকেটে। 2024 সালের ডিসেম্বরে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসে তার বিরুদ্ধে প্রায় 45 লাখ টাকা আত্মসাতের লিখিত অভিযোগ দেন 8 শিক্ষক। এরপর তদন্ত শুরু হলেও তা এখনো আলোর মুখ দেখেনি। দাখিল হয়নি প্রতিবেদনও। আমরা বিভিন্ন সরকারি দপ্তরে আবেদন করি আমাদের হিসাবের সত্যতা প্রমাণ করার জন্য। 3 কর্মদিবসের মধ্যে মাধ্যমিক শিক্ষা অফিসার এবং সমবায় অফিসারকে নির্দেশ দেন। 3 কর্মদিবসের জায়গায় 1 বছর হয়ে যাচ্ছে, কিন্তু এখনো আমাদের কোনো রিপোর্ট আসেনি। অভিযোগ দিয়ে উল্টো হয়রানির শিকার হচ্ছেন শিক্ষকরা। স্কুলে টাকা স্কুলে থাকবে, তার একটা সঠিক হিসাব এখানে থাকবে, সেটা আমরা কখনো কোনোদিন পাইনি। বিশাল একটা আর্থিক অনিয়মের যে এটা উঠেছে, এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেভাবে এর সঠিক ফলাফলটা আসে এবং সেই সুরাহাটা কামনা করি। এ বিষয়ে কথা বলতে গেলে সাংবাদিক দেখে সটকে পড়েন বিধানচন্দ্র। তবে জেলা শিক্ষা কর্মকর্তার দাবি, এখন পর্যন্ত বিধানচন্দ্রের বিরুদ্ধে দুর্নীতির সুনির্দিষ্ট কোনো প্রমাণ মেলেনি। আমাদের কালশিরা মাধ্যমিক বিদ্যালয়, ওইখানে একটা দুর্নীতির তদন্তের বিষয়ে বলছিলেন। তদন্ত কর্মকর্তা হলো আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার
উনি আগামী 2 সপ্তাহের মধ্যেই তদন্ত রিপোর্ট দিবেন বলে আমাদেরকে আশ্বস্ত করছেন। তদন্ত চলমান আছে জানিয়ে দুর্নীতি প্রমাণ হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস তার। ডিবিসি নিউজ ডেস্ক। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সীমান্ত শহর টেকনাফে কাজ করছে নৌবাহিনী বিশেষ কন্টিনজেন্ট। একক ও যৌথ অভিযানে উদ্ধার করা হয়েছে অস্ত্র ও মাদক, আটক করা হয়েছে বেশ কয়েকজন অপরাধীও। ত্রয়োদশ সংসদ নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের পাশাপাশি জনগণের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্কতার কথা জানিয়েছে নৌবাহিনী। পাহাড় এবং সাগর ঘেরা সীমান্ত উপজেলা টেকনাফ সৌন্দর্য মুগ্ধ করলেও দুর্গম প্রকৃতির সুযোগে কখনো কখনো বেপরোয়া হয়ে ওঠে অপরাধীরা। ফলে মাদকদ্রব্য, মানব পাচার, অবৈধ অস্ত্র এবং অপহরণ কার্যক্রমের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত অঞ্চলটি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টেকনাফে মোতায়েন করা হয়েছে নৌবাহিনীর বিশেষ কন্টিনজেন্ট। অভিযানে উদ্ধার করা হয়েছে ইয়াবা, ক্রিস্টাল মেথ সহ বিভিন্ন ধরনের মাদক ও আগ্নেয়াস্ত্র। আটক করা হয় মাদক কারবারি, মানব পাচারকারী ও ডাকাত সহ 28 জনকে। নিরাপত্তা, মানব পাচার প্রতিরোধ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সমুদ্রপথে অপরাধ দমনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। নৌবাহিনীর এই কন্টিনজেন্ট টেকনাফের জল, স্থল ও সীমান্তে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুনির্দিষ্টভাবে একক ও যৌথ অভিযান পরিচালনা করেছে। নির্বাচনের সময় সুষ্ঠু পরিবেশ বজায় রেখে জনগণের ভোটাধিকার ও নিরাপত্তা নিশ্চিতেও কাজ করে যাচ্ছে নৌবাহিনী। সাধারণ জনগণ যেন সম্পূর্ণ নিরাপত্তার সাথে নির্বিঘ্নে তাদের সাংবিধানিক ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই উদ্দেশ্যে আমরা সর্বোচ্চ সতর্কতা এবং পেশাদারিত্ব এবং দায়িত্বশীলতার সাথে বাংলাদেশ নৌবাহিনীর প্রত্যেকটি সদস্য তাদের কর্তব্যে দৃঢ় প্রতিজ্ঞ থাকবে। 2025 সালের ফেব্রুয়ারি থেকে নৌবাহিনীর এই কন্টিনজেন্ট টেকনাফে 20টি একক ও 23টি যৌথ অভিযান পরিচালনা করে। মাদক ছাড়াও 29টি দেশীয় অস্ত্র, 6টি বিদেশি পিস্তল, 10টি HE গ্রেনেড এবং 180 রাউন্ড গোলা জব্দ করা হয়। ডিবিসি নিউজ ডেস্ক। মাঘের শুরুতে চুয়াডাঙ্গায় তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে, তবে উত্তরের হিম বাতাসের কারণে শীতের তীব্রতার অনুভূতি কমেনি। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী কামরুজ্জামান সেলিম। সেলিম, শীতে জনজীবন ও প্রকৃতিতে কেমন প্রভাব পড়েছে বিস্তারিত জানাবেন। সানজিদা, আসলে আপনি ঠিকই বলেছেন, মাঘের শুরুতেই কিন্তু চুয়াডাঙ্গার তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাচ্ছে। গত বৃহস্পতিবার শুক্রবার চুয়াডাঙ্গার তাপমাত্রা ছিল 9.5 ডিগ্রি সেলসিয়াস এবং গত শুক্রবার কিন্তু 10.5 ডিগ্রি সেলসিয়াস এবং আজ সকাল 6টার তাপমাত্রা রেকর্ড করা হয় 11.2 ডিগ্রি সেলসিয়াস এবং 9টার সময় সেটি আরও কমে দাঁড়ায় 10.6 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা কমলে কিন্তু শীতের যে দাপট সেটি কিন্তু কমেনি কোনো অংশে, কারণ উত্তরের যে হিম বাতাস রয়েছে সেই হিম বাতাসের কারণে শীতের তীব্রতা আরও বেড়েছে। আপনি একটু আমার পিছনে যেটি দেখেছেন, এই মুহূর্তে কিন্তু শীতের যে বিভিন্ন সবজিগুলো আছে সেই সবজির বেশ কিছু সবজির দাম বেড়েছে এবং কিছু সবজির দাম কিন্তু কমেছে। আমরা গত সপ্তাহে যেটি দেখেছি যে কাঁচা ঝাল রয়েছে, কাঁচা ঝাল 40 থেকে 50 টাকা কেজি বিক্রি হচ্ছিল, সেই কাঁচা ঝাল আজকে 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া আমরা যেটি দেখেছি যে ফুলকপি সেটি ছিল প্রতি পিস 10 টাকা দিয়ে থেকে 15 টাকা বিক্রি হচ্ছিল, সেই ফুলকপি এই সপ্তাহে এসে 30 থেকে 40 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া শসা বেড়েছে আরও দ্বিগুণ। কমার মধ্যে যেটি কমেছে, টমেটোর দাম কমেছে, সিমের দাম কমেছে, বেগুন কিন্তু আগের যে তুলনায় সে দামটি রয়েছে। আমরা আবহাওয়া অফিসের পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা যেটি শুনেছি সেটা হচ্ছে, জেলা প্রশাসন যেটি বলছে, ইতিমধ্যে চুয়াডাঙ্গায় কিন্তু শীতার্ত মানুষের মধ্যে 18,000 কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়া আবহাওয়া অফিসের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, আগামী কয়েকদিন তাপমাত্রার যে পারদ সেটি এরকমই থাকবে এবং এরপরে কিন্তু তাপমাত্রার পারদ আরও কমে আসবে। তো সানজিদা, এই ছিল চুয়াডাঙ্গা থেকে শীতের সর্বশেষ। সেলিম, ধন্যবাদ আপনাকে। মানিকগঞ্জের ইতিহাস আর ঐতিহ্যের সাথে মিশে আছে হাজারি গুড়ের নাম। মন মাতানো গন্ধ আর স্বাদে এই গুড়ের জুড়ি মেলাভার। হরিরামপুরের ঝিটকা এলাকার 30টি গাছি পরিবার এই গুড়ের ঐতিহ্য ধরে রাখতে প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর হাজারি গুড়কে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিতে কাজ করছে জেলা প্রশাসন। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা এলাকাটি এখন পরিচিত হাজারিপল্লী নামে। বংশ পরম্পরায় এখানে প্রায় 30টি গাছি পরিবার তৈরি করে আসছে হাজারি গুড়।
আগের দিন বিকেলে খেজুর গাছের ছাল কেটে বেঁধে দেওয়া হয় হাঁড়ি। ভোরবেলায় সেই রস সংগ্রহ করেন গাছিরা। এরপর দীর্ঘ সময় জাল দিয়ে বিশেষ কায়দায় তৈরি হয় হাজারি গুড়। স্বচ্ছ খেজুরের রস দিয়ে তৈরি এই গুড় স্বাদ ও গন্ধে অতুলনীয়। প্রায় ৩০০ বছর আগে এই এলাকার মোহাম্মদ হাজারি নামের এক ব্যক্তি এই প্রক্রিয়ায় গুড় তৈরি শুরু করেন। পরে তার নামানুসারেই গুড়ের নাম হয় হাজারি গুড়। কথিত আছে ব্রিটিশ রানীও এই গুড় খেয়ে করেছিলেন প্রশংসা। এই হাজারি গুড় খেয়ে ইংল্যান্ডের রানী এলিজাবেথ উনি মুগ্ধ হয়ে একটি হাজারি খোদাই করে একটি সিলমোহর প্রদান করেছিলেন। বর্তমানে এই হাজারি গুড় মানিকগঞ্জ জেলার ব্র্যান্ডিং হিসেবে স্থান পেয়েছে। ৮ থেকে ১০ লিটার রস চাল দিয়ে তৈরি হয় ১ কেজি হাজারি গুড়। এবছর প্রতি কেজি গুড় বিক্রি হচ্ছে ২,০০০ টাকায়। এক একটি পরিবার প্রতিদিন তৈরি করে প্রায় ৫ কেজি গুড়। ৩০ ঘরের মতো হাজারি গুড় তৈরি করে। প্রত্যেক বাড়ি থেকে ৩ কেজি ৪ কেজি বা ৫ কেজি এরকম গুড় হয়। প্রথম কাটার রস হয় তাহলে ৭ লিটার ৭.৫ লিটার রসে হয়। মোটামুটি ভাবে ৭ থেকে ৮ লিটার রস ১ কেজি গুড় হয়ে যায়। এই গুড়ের সুনাম ছড়িয়েছে দেশ ও দেশের বাইরে। তবে দিন দিন খেজুর গাছের সংখ্যা কমে যাওয়ায় চাহিদা মতো গুড় উৎপাদন হচ্ছে না। এখন বর্তমান সেরকম গাছ নাই, সেই গাছ না থাকার কারণে গুড় এখন খুবই কম হচ্ছে। যে পরিমাণ কষ্ট এই পরিমাণ আমাদের পোষায় না। একটা আড়ির দাম ৮০ টাকা ৯০ টাকা ১০০ টাকা, খড়ির দাম বেশি, গাছের দাম বেশি। স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে ঐতিহ্যবাহী গুড়কে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিতে কাজ করছে জেলা প্রশাসন। এটির স্বাদ, গন্ধ এবং সব দিক দিয়ে এটি আলাদা। তো এটি জিআই পণ্য হিসেবে কিন্তু জেলা প্রশাসন অনেক আগে থেকে কাজ করছে। এটি একদম লাস্ট স্টেজে আছে এবং আমরা খুব দ্রুতই এটিকে জিআই পণ্য হিসেবে পাবো। যথাযথ স্বীকৃতি পেলে হাজারি গুড় হতে পারে মানিকগঞ্জের গৌরবের এক স্থায়ী পরিচয়, এমনটাই মনে করেন জেলাবাসী। ডিবিসি নিউজ ডেস্ক। স্বাগত আরেকবার ডিবিসি সারা বাংলায়। টাঙ্গাইলে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব। ছিল নানা স্বাদ ও বিচিত্র পিঠার সমারোহ। শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে উৎসব রূপ নেয় মিলন মেলায়। নতুন প্রজন্মের মাঝে বাঙালির সংস্কৃতি তুলে ধরতে ও পারিবারিক বন্ধনকে আরও সুদৃঢ় করতেই এমন আয়োজন। শহীদ স্মৃতি পৌর উদ্যানে শাহীন শিক্ষা পরিবারের উদ্যোগে এই পিঠা উৎসব। পাটিসাপটা, পুলি, চিতই, নকশি, মালপোয়া সহ বিচিত্র পিঠার সমারোহ ছিল স্টলে স্টলে। আয়োজনে প্রায় ২০,০০০ শিক্ষার্থী ও অভিভাবক অংশ নেয়। এতে উচ্ছ্বসিত সবাই। কত সুন্দর কোলাহলমুখর জায়গা, পিঠা খাচ্ছি, আনন্দ করছি। অনেক হারিয়ে যাওয়া পিঠা আমরা খুঁজে পাচ্ছি এই পিঠা উৎসবের মাধ্যমে। মাংস পিঠা, তারপরে দুধ পুলি, সেমাই, অনেক পিঠা আছে। বিভিন্ন ধরনের পিঠা এখানে তৈরি করা হয়। আমরা সবাই অনেক খুশি এখানে এসে। এখানে পিঠাগুলা খেলাম, অনেক ভালো লাগলো। মনে হলো যে গ্রামের একটা পরিবেশ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। এমন উদ্যোগ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নেওয়া উচিত বলে মনে করেন তিনি। বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করা এবং তারা যাতে প্রতিযোগিতা করে নিজেদেরকে গড়ে তুলতে পারে, সেই জন্য এই ধরনের প্রোগ্রাম হওয়াটা অনেক বেশি জরুরি। এটি শুধু খাবারের উৎসব নয়, সামাজিক মিলন মেলা এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতীক জানালেন আয়োজকরা। এই পিঠা উৎসবের মাধ্যমে আমি জানাতে চাই আমাদের যে হারিয়ে যাওয়া ঐতিহ্য, যে পিঠাগুলো তৈরি করতে একসময়, এটা কিন্তু এখন প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। এই লোক ঐতিহ্য আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে আমরা দেওয়ার চেষ্টা করব। নতুন প্রজন্মকে গ্রামীণ পিঠার সাথে পরিচয় করিয়ে দেওয়ার এমন আয়োজন ভবিষ্যতেও চলমান রাখার কথা জানালেন সংশ্লিষ্টরা। নতুন পিঠা তো চিনতে পারে এবং সেটা খেয়ে যেন ওরা মজা পেতে পারে, যেটা বাংলাদেশের একটা ঐতিহ্য। ভবিষ্যতে যেন এই প্রোগ্রামগুলো আমরা প্রতি বছর করতে পারি এবং জনসাধারণের মধ্যে আমরা এই মজার পিঠার পরিচয়গুলো জানিয়ে দিতে পারি। পরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রীড়া ও র্যাফেল ড্রতে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সারা বাংলা সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv।